হ্যালো এভরিবডি, আজকে আমরা চা চাষ সম্বন্ধে আলোচনা করব। আজকে চা চাষ সম্পর্কে আলোচনা করব। তার আগে চীনা ভাষায় টি থেকে এসেছে টি শব্দটি। চায়ের সঙ্গে তো আমাদের সকলেরই কম বেশি পরিচয় আছে। অনেকেই আমরা চা পান করি সকালবেলাতে, বিকেলবেলাতে। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে এই চায়ে সব থেকে উল্লেখযোগ্য যে সমস্ত চা উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে সমস্ত দেশগুলো, সেগুলো কি কি। যেরকম হচ্ছে চীন, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া, টার্কি, এই সমস্ত জায়গাগুলো চা উৎপাদনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকাতেই প্রথম চায়ের উৎপত্তি। এছাড়া ভারতের মধ্যে প্রধান চা উৎপাদনকারী যে রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে আসাম, পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে তামিলনাড়ু, কেরালা ইত্যাদি উল্লেখযোগ্য। তো প্রধানত প্রায় 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের ঢালে চা চাষ করা হয়ে থাকে আমরা জানি, এবং চা চাষের ক্ষেত্রে কিছুটা আম্লিক মাটির প্রয়োজন হয়, অর্থাৎ আম্লিক মাটি হলে চা চাষ খুব ভালো হয়। ভারতের বিভিন্ন জায়গাতেই চা পাওয়া যায়, তবে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে দার্জিলিং, আসাম এবং নীলগিরির চা। এই দার্জিলিং, আসাম এবং নীলগিরির চা হচ্ছে বিখ্যাত। দার্জিলিং চায়ের কথা, আসাম চায়ের কথা আমরা তো সবাই জানি, যেরকম স্বাদ সেরকমই গন্ধ, এক কথায় অতুলনীয়। এরপরে আমরা পড়ব চায়ের গুণাগুণ। এক নম্বর, চায়ে আছে ক্যাফিন। এই ক্যাফিন কি করে? শরীরে উদ্দীপনা যোগাতে সাহায্য করে। 2 নম্বর, চায়ে থাকে পলিফেনল। এই পলিফেনলের ভূমিকা কি? পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও হাই ব্লাড প্রেশার, হেপাটাইটিস ইত্যাদি রোগ সারাতেও সাহায্য করে। এছাড়া চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল ইত্যাদি। এই উপাদানগুলো থাকে চায়। এর কাজ কি? এছাড়াও থাকে ভিটামিন বি কমপ্লেক্স, এরা এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, খুবই ভালো। নেক্সট 4 নম্বর, চায়ে থাকে প্যান্টোথেনিক অ্যাসিড। চায়ে থাকে প্যান্টোথেনিক অ্যাসিড এবং থিওফাইলিন। যা আমাদের স্নায়ুকে উদ্দীপিত রাখতে সাহায্য করে। এছাড়াও হৃৎপিণ্ডকেও ভালো রাখতে সাহায্য করে। চায়ে প্রচুর পরিমাণে থাকে ফ্লুওরাইড। এই ফ্লুওরাইডের ভূমিকা হচ্ছে দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে, অর্থাৎ এর ক্ষয় প্রতিরোধী ভূমিকা রয়েছে। দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে
চা অর্থাৎ ব্ল্যাক টি। এই কালো চায়ে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আর থাকে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ও ভিটামিন বি কমপ্লেক্স। এই ফলিক অ্যাসিডের কাজ কি? এই ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন রয়েছে এই ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিডের, অর্থাৎ এরা প্রদাহ প্রতিরোধী এবং ক্যান্সার প্রতিরোধী উপাদান। ক্যান্সার প্রতিরোধ করতে এবং প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া আরেক ধরনের যে চা রয়েছে আমরা সকলেই খুব পরিচিত, বিশেষ করে এই বর্তমানে খুবই প্রচলন গ্রিন টি বা সবুজ চা। এই সবুজ চা এখন খুবই পপুলার, প্রত্যেকেই আমরা প্রায় ব্যবহার করে থাকি। এই সবুজ চায়ে বা গ্রিন টি থাকে ভিটামিন কে, যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ, হার্ট অ্যাটাক ইত্যাদি কমাতে সাহায্য করে। এছাড়াও এই গ্রিন টিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ করতে খুবই সাহায্য করে। নেক্সট আমরা যেটি জানব সেটি হচ্ছে চায়ের প্রকারভেদ। উদ্ভিদ বিজ্ঞানীরা এই ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চাকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। ক্যামেলিয়া এই গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে তারা আলাদা আলাদাভাবে চিহ্নিত করেছেন। 1 নম্বর হচ্ছে চীনা জাত, 2 নম্বর আসাম জাত, 3 নম্বর হচ্ছে ক্যামবোর্ড, শঙ্কর জাত। চীনা জাত, আসামি জাত এবং ক্যামবোর্ড শঙ্কর জাত। এছাড়াও হয়তো এমন কিছু চা আছে, যে চা গাছ উদ্ভিদ আছে যেখান থেকে হয়তো চা তৈরি করা হয় না, কিন্তু কি করা হয় ওই সব ধরনের চাই এই বাণিজ্যিক চা প্রস্তুত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসছি চায়ের বংশবিস্তার, অর্থাৎ চায়ের বংশবিস্তার কিভাবে করানো হয়। দুভাবেই হয়, অর্থাৎ 1 নম্বর আমরা বলতে পারি যে বীজ থেকে, আর 2 নম্বর হচ্ছে অঙ্গজ বিস্তারের দ্বারা। প্রথমে আসছি বীজ থেকে কিভাবে হয়। অন্যান্য চাষের মতনই এই ক্ষেত্রেও কি করা হয়, চায়ের ক্ষেত্রেও যেগুলো ভালো জাতের সুস্থ সবল যে সমস্ত যে সতেজ যে বীজগুলো আছে সেই বীজগুলোকে চা চাষের ক্ষেত্রে বেছে নেওয়া হয়। এরপর স্যান্ড বেড প্রিপেয়ার করা হয়। এই স্যান্ড বেড বা বালির একটা সজ্জা প্রস্তুত করা হয়, যেখানে এই বালির ওপর অর্থাৎ স্যান্ড বেডের ওপর বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়ে থাকে। অঙ্কুরিত বীজগুলোকে যখন অঙ্কুরোদ্গম হয়ে যায় তারপর ওগুলোকে পলিথিনের প্যাকেটে ভরে নেওয়া হয় এবং সেগুলোকে নার্সারি বাগিচায় স্থানান্তরিত করা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নার্সারি বাগিচায় স্থানান্তর করা হয় সেখানে লক্ষ্য রাখতে হবে যেন জল নিকাশের ভালো ব্যবস্থা থাকে।
কারণ চা চাষের ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন। এরপরে আরেকটা জিনিসও লক্ষ্য রাখা দরকার, যেখানে চা গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠবে, চারা গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠবে, মানে অঙ্কুরোদ্গমের পর যে চারা গাছে পরিণত হবে, সেই ক্ষেত্রে ছায়া এই চা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ ওই নার্সারিতে প্যান্ডেল করে বা সামিয়ানা খাটিয়ে ছায়া প্রদানের ব্যবস্থা করা হয়। এরপরে হচ্ছে যখন প্রায় 15 থেকে 18 মাস যখন হয়ে যায় চারা গাছগুলো, তখন ওই চারা গাছগুলোকে অন্য জায়গায় স্থানান্তরণের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ যেখানে চা চাষ করা হবে সেখানে নিয়ে যাওয়া হয়। নেক্সট আসছি যে অঙ্গজ বিস্তারের দ্বারা কিভাবে চারা গাছ তৈরি করা হয়। এক্ষেত্রেও ওই উদ্ভিদের যেখানে রোদ হয় এবং যে চা গাছ থেকে পাতা তোলা হয় না, এরকম চায়ের ঝোপ থেকে কি করা হয়, কিছু শাখা কেটে নেওয়া হয়। পর্ব থেকেও কেটে নেওয়া যেতে পারে শাখা অঙ্গজ বিস্তারের জন্য। এবং কি হয় না, ওই যে চা গাছগুলো ব্যবহৃত হয় না সেই ধরনের চা গাছের ঝোপ থেকে কি করা হয় না, ওই ওখান থেকে শাখাগুলোকে কেটে নেওয়া হয়। সাধারণত প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয় এবং সেখানে লক্ষ্য রাখা হয় শাখা কাটার সময় যেন একটি পরিণত মানে একটি পাতা এবং একটি স্থিত সুপ্ত কাক্ষিক মুকুল যেন থাকে। এই কেটে নেওয়া শাখাগুলোকে এরপর নার্সারিতে স্থানান্তরিত করা হয়। এই নার্সারিতে স্থানান্তরিত করার পর সেগুলোকে আবার ওই রকম ভাবে পলিথিনের প্যাকেটে ভরে নেওয়া হয় এবং ওই ছায়ার নিচে বা সামিয়ানা খাটিয়ে বা প্যান্ডেল করে ছায়ার ব্যবস্থা করা হয় এবং সেখানে ওই 12 থেকে 18 মাস বয়সের চারা গাছকে চাষের জমিতে রোপণের জন্য প্রস্তুত করা হয়। এবারে আমরা পড়ব চা চাষ পদ্ধতি। চা চাষ পদ্ধতি। এই চা চাষ পদ্ধতির ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি ধানের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে কতগুলো ধাপে ধাপে কতগুলো স্টেপে স্টেপে চাষ করা হয়ে থাকে, এখানেও সেরকম কতগুলো ধাপ বা পর্যায় রয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে জমি তৈরি করা। চা চাষের ক্ষেত্রে প্রথমে জমিতে যদি কোনো উদ্ভিদ থাকে, যে কোনো ধরনের উদ্ভিদ, সে সমস্ত ধরনের উদ্ভিদকে প্রথমে মূল শুদ্ধ কি করা হয়, উপড়ে নেওয়া হয়। এই মূল শুদ্ধ উপড়ে নেওয়ার ফলে কি হয় না, ওই মূল উপড়ে নেওয়ার পর সেই কেন মূল উপড়ে নেওয়া হয়? মূল উপড়ে নেওয়া হয় তার কারণ হচ্ছে যে মূলগুলোর মাধ্যমে যাতে চা গাছে না নতুনভাবে কোনো সংক্রমণ হতে পারে, সেই কারণে যাতে কোনো রোগ সংক্রমণ না হয়, তাই মূল শুদ্ধ উপড়ে নেওয়া হয় এবং তারপরে কি করা হয়, নতুন ভাবে ওই ভূমিকে কর্ষণ করা হয়। এবং এই ভূমি কর্ষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রায় 45 সেন্টিমিটার অবধি গভীরভাবে মাটি চষা হয়ে থাকে। এরপর ওইখানে কিছু উদ্ভিদের চাষ করা হয়, যেরকম গুয়াটেমালা, সিট্রোনেলা, নেক্সট হচ্ছে ক্রোটালারিয়া, এই ধরনের কিছু উদ্ভিদের চাষ করা হয়ে থাকে। এই উদ্ভিদগুলোর চাষ করার কারণ কি? কারণ 1 নম্বর হচ্ছে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানো। জৈব পদার্থের পরিমাণ বাড়ানো। 2 নম্বর হচ্ছে যে মাটিতে কিছু রোগ সৃষ্টিকারী জীবাণু বসবাস করে। ওই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে
মেরে ফেলতে বা নিষ্ক্রিয় করতে এই উদ্ভিদগুলো সাহায্য করে। রোগ জীবাণুকে মেরে ফেলতে বা নিষ্ক্রিয় করতে এই ধরনের গুয়াটেমালা, সিট্রোনেলা, ক্রোটালারিয়া এই সমস্ত উদ্ভিদ খুবই উপকারী। এছাড়া এই ধরনের ফসল চাষ আমরা বলতে পারি যে মাটির গঠনকে উন্নত করে এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়। এছাড়া আমরা তো পড়লাম যে রোগ জীবাণুকে মেরে ফেলতে অর্থাৎ রোগ জীবাণুর সংক্রমণকে প্রতিরোধ করতেও এই উদ্ভিদগুলো সাহায্য করে। এরপর কি করা হয় না, চারা গাছগুলোকে এই যখন এই উদ্ভিদগুলো কিছুটা বড় হয়ে যায় তারপরে ওই উদ্ভিদগুলোকে আবার সরিয়ে নেওয়া হয়, সরিয়ে জমি প্রস্তুত করা হয় চা গাছ রোপণের জন্য। নেক্সট পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, চারা গাছ রোপণ। 2 নম্বর ধাপ চারা গাছ রোপণ। এই চারা গাছ রোপণের ক্ষেত্রে কি করা হয় না, রোপণের যখন চারা গাছ রোপণ করা হবে তার ঠিক 1 সপ্তাহ আগে এই চারা গাছগুলোর রোপণ করার জন্য একটি গভীর গর্ত খোঁড়া হয়। এই ক্ষেত্রে কি ধরনের জায়গা বেছে নেওয়া হয়, কোনো কোনো চাষের ক্ষেত্রে লক্ষ্য করা হয় যে চতুর্ভুজাকার মানে স্কোয়ার জায়গা বা কোথাও আয়তাকার এরকম একটা জায়গা বেছে নেওয়া হয় এবং সেখানে কি করা হয়, গভীরভাবে গর্ত খোঁড়া হয়। এরপর ওই গর্ত যেখানে খোঁড়া হলো সেই গর্ত খোঁড়ার ফলে কি হলো, জায়গাটা ফাঁকা হয়ে গেল। ওই ভরাট করার জন্য মাটির যে ওপরের স্তরের যে মাটি আছে, জমির যে ওপরের স্তরের মাটি, সেই ওপরের স্তরের মাটি দিয়ে ভর্তি করা হয়। তারপর এই 12 থেকে 18 মাসের যে চারা গাছগুলো, সেই চারা গাছগুলোকে ওই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হয়। তারপর লক্ষ্য রাখতে হয় যে চারা গাছের গোড়ায় যাতে ভালোভাবে ভেজা ভেজা ভাব থাকে, সেই কারণে ভেজা পাতা, খড় ইত্যাদি রাখা হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে মালচিং। এই যে ভেজা পাতা, খড় ইত্যাদি রাখা হয়, এই পদ্ধতিকে বলা হচ্ছে মালচিং। নেক্সট হচ্ছে 3 নম্বর ধাপ ছায়ার ব্যবস্থা করা। প্রথমেই আমরা পড়েছি যে চা চাষের ক্ষেত্রে ছায়া প্রদান করা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা চাষের ব্যবস্থা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে কি করা হয়, চারা গাছকে যাতে করে ছায়া পায় এইরকম কিছু বড় বড় বৃক্ষ ওই চা গাছের জায়গাতে যেখানে চাষ করা হবে সেখানে লাগানো হয়। অর্থাৎ এই বৃক্ষগুলোকে বলা হচ্ছে ছায়া তরু, কারণ এরা ছায়া প্রদান করে বা শেড ট্রি। এই ছায়া তরুর ভূমিকা কি, কেন এই ছায়া তরুর ব্যবস্থা করা হয়? এই ছায়া তরুর ব্যবস্থা করা হয় 1 নম্বর হচ্ছে সূর্য থেকে যে আলো বিকিরিত হয়, সেই সূর্য বিকিরণের বেশ কিছু অংশ এই ছায়া তরুরা শোষণ করে। শোষণ করার ফলে এরা কি করে না, চারপাশের টেম্পারেচার, তাপমাত্রা কিছুটা কমিয়ে দেয়। এর ফলে গ্রীষ্মে কি হয় না, যখন চা চাষ করা হয় তখন চা পাতা সালোক সংশ্লেষের হার যথাযথভাবে বজায় রাখতে পারে। এছাড়াও এই ছায়া তরুর পাতা যখন মাটিতে পড়ে সেটি আবার কি করে না, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই ছায়া তরু হিসেবে কি ধরনের বৃক্ষগুলো লাগানো হয়? সিলভার ওক জাতীয় বৃক্ষকে ব্যবহার করা হয় এই ছায়া তরু হিসেবে লাগানো হয় চা চাষের ক্ষেত্রে। এই সিলভার ওক জাতীয় উদ্ভিদেরা চা চাষের ক্ষেত্রে ছায়া তরু হিসেবে কাজ করে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে আগাছা দমন।
যেরকম আমরা দেখেছি যে ধান চাষের ক্ষেত্রেও আম চাষের ক্ষেত্রেও যে চাষের মধ্যে যখন আগাছা হয় তখন আগাছাগুলোকে উপড়ে দেওয়া হয়, এই ক্ষেত্রেও আগাছা দমন করা হয়। চা চাষের ক্ষেত্রে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয় ধরনেরই আগাছা থাকে, তার জন্য আগাছা দমন করার জন্য কিছু আগাছা নাশক ব্যবহার করা হয়, যেরকম ডাইউরন, সিমাজিন, এছাড়া 2,4-D ইত্যাদিকে ব্যবহার করা হয়। এগুলোকে কি করা হয়, জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেওয়া হয়, আগাছানাশকগুলো স্প্রে করে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ। অন্যান্য চাষের মতোই এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হচ্ছে সার প্রয়োগ। চা চাষের ক্ষেত্রে ভালো ফলনের জন্য, উৎপাদনের জন্য, এবং যেহেতু চা একটি পাতা জাতীয় ফসল, তাই এই ক্ষেত্রেও নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করা হয়, যেরকম ইউরিয়া, এছাড়া আছে অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি, এছাড়া ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি সার প্রয়োগ করা হয়। এছাড়াও কিছু পরিমাণে জৈব সারও এখন বর্তমানে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ এভাবে বাড়ানো হচ্ছে। নেক্সট হচ্ছে জলসেচ। নেক্সট যে পয়েন্ট আছে সেটি হচ্ছে জলসেচ। অন্যান্য চাষের মতোই এই ক্ষেত্রেও জলসেচ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জলসেচের ক্ষেত্রে কি করা হয় না, সাধারণত ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। এছাড়া ওই উত্তর পূর্ব ভারতে ওখানে কি হয় না, খুব শুষ্ক আবহাওয়া, সেইখানে ওই বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের সময় ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। ফোয়ারা পদ্ধতি এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। জলসেচের পর নেক্সট পয়েন্ট হচ্ছে ফসল তোলা। এই ফসল তোলা চা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফসল তোলার ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় যে অগ্রমুকুল, পর্বমধ্য আর ঠিক তার নিচেই থাকে যে 2 অথবা 3টে পাতাযুক্ত চায়ের উদ্ভিদের অংশ তোলা হয়, অর্থাৎ আমরা বলতে পারি একটা কুড়ি 2 বা 3টে পাতাযুক্ত উদ্ভিদকে তোলা হয়, এবং সেই ক্ষেত্রে এইভাবেই ফসল তোলা হয়ে থাকে। এছাড়া এই বাণিজ্যিক যে চা গাছগুলো, তার এই ফসল তোলার উপরে, অর্থাৎ ওই যে একটি কুড়ি 2 বা 3টে পাতা, এই তোলার উপরেই চায়ের উৎপাদন এবং চায়ের গুণাগুণ নির্ভর করে। বিশেষ করে বাণিজ্যিক যে চা গাছগুলো থেকে বছরে প্রায় 35 থেকে 40 বার পাতা তোলা হয়। একেবারে প্রতিটি যে গাছ আছে সেই প্রতিটি গাছ থেকে সাধারণত 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 8 নম্বর যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে যে চা পাতা তৈরি। চা পাতা তুলে নিলেই সেটি চায়ের জন্য উপযোগী হয়ে গেল তা কিন্তু নয়। তোলার পরেও বিভিন্ন ধরনের প্রসেসিং এর মধ্যে দিয়ে, পরিবর্তনের মধ্যে দিয়ে চা পাতাকে নিয়ে যাওয়া হয়, এবং তবেই ওই বিভিন্ন প্রসেসিং এর পরেই, পরিবর্তনের পরেই চা পাতা চায়ের পক্ষে উপযোগী হয়ে ওঠে। নেক্সট হচ্ছে চায়ের গুণাগুণ পরীক্ষা। চায়ের গুণাগুণ পরীক্ষা। চা পাতা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো চায়ের স্বাদ পরীক্ষা। বিভিন্ন টি টেস্টার আছেন, বিজ্ঞানীরা আছেন। এই চা পাতাকে বিক্রয়যোগ্য করার আগে বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন চা পরীক্ষকেরা তার আগে চায়ের স্বাদ, গন্ধ, বর্ণ ইত্যাদি পরীক্ষা করে দেখেন। তারপরে সেই চাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেগুলোকে বিক্রয়যোগ্য করা হয়ে থাকে। এই চা পাতা তৈরির ধরন অনুযায়ী আবার চাকে 3 ভাগে ভাগ করা হয়।
চাকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কালো চা, 2 নম্বর হচ্ছে সবুজ চা, আর 3 নম্বর হচ্ছে উলং চা। এই হচ্ছে চা চাষ সম্বন্ধে আজকে আলোচনা করা হলো। এই 3 ধরনের যে চা চাষ করা হয় অর্থাৎ কালো চা, সবুজ চা, উলং চা, সারা পৃথিবীতে লক্ষ্য করলে উৎপাদনের দিক দিয়ে প্রায় 75% হচ্ছে এই কালো চা। তো আজকে আমরা চা চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম। ছোট ছোট এখান থেকে কোশ্চেন হয়। চায়ের গুণাগুণ, চা কত ধরনের হয়, চা পাতা তৈরির ধরন অনুযায়ী চা কত রকমের হয়, এগুলো তোমরা ভালো করে পড়বে, টেক্সট বই ভালো করে ফলো করবে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।